আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 পর্ব ৫১, ৫২, ৫৩। লেখিকা ফারজানা মনি। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। দুজন খুবই চিন্তিত, কিন্তু মেঘের থেকে আবিরকে আজ একটু বেশি এলোমেলো দেখাচ্ছে। মেঘ একবার আবিরের মুখের পানে তাকিয়ে আবার নিচে ফ্লোরের দিকে তাকালো। মনে অসংখ্য প্রশ্ন। কি হয়েছে? কেন হচ্ছে? কবে হয়েছে? কিভাবে হয়েছে? কি করলে সমাধান হবে এই সমস্যার? ভাবনার মাঝে হঠাৎ আবিরের চিন্তিত মুখটা মুখের সামনে ভেসে উঠল। মেঘ সঙ্গে সঙ্গে পাশে বসে থাকা আবিরের দিকে তাকালো। চুপচাপ নিস্তব্ধ হয়ে বসে আছে, হয়তো গভীর কিছু ভাবছে। মেঘ এবার নিজেকে একটু সামলে আবিরের দিকে ফিরে বসলো। মেঘের নড়াচড়া বুঝতে পেরে আবিরও মেঘের দিকে তাকালো। মেঘ আবিরের 2 হাত মুঠোবন্দি করে বলল, আহিয়ার আপু, প্লিজ আপনি টেনশন করবেন না, আমার কিছুই হয়নি, আমি সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ, দেখেন। আর আমাদের বেবিরও কিছু হবে না, আমরা হতে দেব না। আবির মেঘের কথা শুনে একটা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। এই মুহূর্তে আবিরের চোখ দুটো যেন মেঘের সারা মুখে বিচরণ করছে। মেয়েটা কত বড় হয়ে গেছে। এই তো সেই দিনই থাপ্পড় দিয়েছিলাম বলে আমার সাথে কথা বলেনি, কিন্তু আজ সেই মেয়েই কিনা আমাকে বুঝদারের মতো বোঝাচ্ছে। আবিরের এইসব ভাবনার মধ্যে একটা নার্স এসে বলল, আপনাদের রিপোর্ট এসে পড়েছে, আপনারা প্লিজ ম্যামের চেম্বারে যান, আমি রিপোর্টটা সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। আবির ছোট করে উত্তর দিল, হুম। সঙ্গে সঙ্গে মহিলা নার্সটি জায়গা ত্যাগ করল। আবির মেঘের হাত ধরে কাঁপা কাঁপা পায়ে ডক্টরের চেম্বারের দিকে গেল। আবির বলল, আসবো? হুম, আসুন। ডক্টরের সামনে এসে দাঁড়াতেই ডক্টর ওদের দুজনকে বসতে বলল। আবির আর মেঘ পাশাপাশি 2টা চেয়ারে বসে পড়ল। দুজনের চেহারায় চিন্তার ভাব দেখে ডক্টর এবার বলা শুরু করল, মিস্টার খান, প্লিজ এত টেনশন করবেন না। মহান আল্লাহ তাআলা পৃথিবীতে যত সমস্যার সৃষ্টি করেছেন তার সমাধানও তিনি সৃষ্টি করেছেন। আবির এবার মাথা তুলে ডক্টরের দিকে তাকালো। আস্তে আস্তে বলল, ডক্টর, কি হয়েছে মেঘের? সিরিয়াস কিছু? আবিরের আগ্রহ উদ্দীপনা দেখে ডক্টর কিছুটা মুচকি হাসল। মেঘ আর আবির সেই দিকে তাকিয়েই আছে। ডক্টর বলল, দেখুন মিস্টার আবির খান, আপনার ওয়াইফের সমস্যাটা অতি জটিল আবার অতি সহজ। আবির খানিকটা ভুরু কুঁচকে ডক্টরের মুখে পানে তাকালো। আপনার স্ত্রীর প্লাসেন্টা প্রেভিয়া দেখা দিয়েছে। ডক্টরের পরামর্শ অনুযায়ী চললে এই রোগকে ধ্বংস করে বাচ্চার ফুটফুটে অদল দেখার সৌভাগ্য হবে। কিন্তু কেউ যদি ডক্টরের পরামর্শ অবহেলা করে তাহলে মা ও শিশু উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। আপনার স্ত্রীকে রুটিন মাফিক জীবন নিয়ন্ত্রণ করান, বাকি আর কয়েকটা মাস সম্পূর্ণ বেড রেস্টে রাখুন। ডক্টরের কথার মাঝে মেঘ হঠাৎই ফোড়ন কেটে বলল, ডক্টর, প্লাসেন্টা প্রেভিয়া কি? ডক্টর আবারও খানিকটা হাসলেন, বললেন, মিসেস খান, আমাদের দেশে বর্তমান সময়ে অনেক প্রেগনেন্ট মাদারের প্লাসেন্টা প্রেভিয়া নামক রোগের সম্মুখীন হতে হয়। প্লাসেন্টা প্রেভিয়া, যাকে বাংলায় বলে গর্ভফুল নিচে থাকা, গর্ভধারণের পর নারীর দেহের গর্ভফুল সৃষ্টি হয়, যেটা জরায়ুর দেওয়ালে লেগে থাকে। গর্ভ অবস্থায় দ্বিতীয়ার্ধে যৌনি থেকে রক্তপাত ও অসুবিধার উপসর্গের অন্তর্ভুক্ত। এই সময়ে উজ্জ্বল লাল রঙের রক্তপাত ঘটে, কিন্তু শারীরিক কোনো ব্যথা বা অস্বস্তি নাও হতে পারে, কিন্তু এটা মা ও শিশু উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ। ডক্টরের দীর্ঘ কথা শোনা শেষ করে এবার আবির প্রশ্ন করল, ডক্টর, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? এই সমস্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ওষুধ হলো সম্পূর্ণ বেড রেস্ট। যদি কোনো রোগীর ওয়াশরুম ঘরের বাইরে হয় তাহলে তার ওয়াশরুম ঘরের ভেতরে ব্যবস্থা করে দিতে হবে, যাতে তাকে ওয়াশরুমের জন্য হলেও বাইরে না যেতে হয়। হাঁটা চলা একেবারেই করা যাবে না, ভারী কোনো বস্তু তোলা যাবে না। আর হ্যাঁ, স্বামী স্ত্রীর মিলন সম্পূর্ণ নিষিদ্ধ এই সময়ে। অবশ্যই এসব শর্ত মেনটেন করতেই হবে। তাছাড়া আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেটা নিয়ম মাফিক খেতে হবে। আবির বলল, ওকে। কিছুক্ষণ আগে গাড়ি থেকে নেমে মেঘকে কোলে করে ড্রয়িং রুমে নিয়ে এসেছে আবির। সোফাতে বসিয়ে কড়া নির্দেশ দিয়েছে চুপচাপ বসে থাকতে। আবির মালিহা খানকে ডেকে বলল, আম্মু, নিচের একটা রুম আমাদের জন্য খালি করে দাও, আমরা এখন থেকে নিচেই থাকব। মালিহা খান বললেন, ঠিক আছে বাবা, আমি সব গুছিয়ে দিচ্ছি এক্ষুনি। মেঘ ঠোঁট ফুলিয়ে মালিহা খানের দিকে তাকিয়ে আদুরে কণ্ঠে বলল, বড় আম্মু, তোমার ছেলেকে একটু বোঝাও না প্লিজ, আমার তেমন কিছুই হয়নি যার জন্য রুম পাল্টাতে হবে। আমি ঠিক আছি, সুস্থ আছি। তাছাড়া ডক্টর তো বলেছে রেস্টে থাকলে আর কোনো ভয় নেই।
আবির এবার রাগি রাগি চোখে মেঘের পানে তাকালো। মনে মনে বলছে, এই মেয়ে বলে কি? ওর টেনশনে গতকাল সারা রাত আমি ঘুমাইনি। চিন্তায় চিন্তায় আমার পাগল পাগল অবস্থা। মেঘ কেন আমার মনের অবস্থা কখনোই বুঝতে চায় না। ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলল আবির। রাগে চোখ মুখ লাল করে মেঘের পানে তাকিয়ে বলল, তুই চুপ কর, তোর থেকে আমি কিছু জানতে চেয়েছি? মেঘসহ সকলে হতবম্ব দৃষ্টিতে আবিরের রাগান্বিত মুখের পানে তাকিয়ে আছে। রাগে চোখ দুটো রক্ত লাল হয়ে আছে। মেঘ এবার চুপ হয়ে গেল। বুঝতে পেরেছে আবির ভাই অনেক রেগে আছে। কারণ খুব বেশি রাগ না হলে আবির কখনোই সকলের সামনে মেঘকে তুই করে কথা বলতো না। যদিও বিয়ের আগে সবসময় তুইই বলতো, কিন্তু বিয়ের পর থেকে রুমের বাইরে কখনোই আবির মেঘকে তুই করে কথা বলে না। মেঘের কথা শুনে অতিরিক্ত রাগে মেজাজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে আবির। তখনই মেঘ আবিরের শব্দ পেয়ে দোতলার সিঁড়িতে এসেছে বর্ণা। আস্তে আস্তে নিচে এসে মেঘের পাশে বসল। মালিহা খান, হালিমা খান ও আকলিমা খান আবিরের কাছে এসে আবিরকে শান্ত করার চেষ্টা করল। মেঘ হতবিহ্বল চোখে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে। সে ভেবেই পাচ্ছে না কি এমন যে বলেছে যার জন্য এত রেগে গেছে আবির। মালিহা খান বললেন, আবির বাবা শান্ত হ। মেঘ হয়তো কথাটা না বুঝেই বলে ফেলেছে, ওকে বুঝিয়ে বল, অবশ্যই বুঝবে। আবির রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তোমাদের মেয়ে কোন কথাটা বুঝে বলে? ও সবই তো না বুঝেই বলে। ও কি বুঝতে পারছে না ওর ওপরে থাকাটা ঝুঁকিপূর্ণ? নাকি বুঝেও আমাকে টেনশন দিতে চাই? ওপরের রুম 2 দিন একটানা থাকার পর ওর আবার ইচ্ছে হবে নিচে এসে সবার সাথে কথা বলার। তখন ও আবার সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে আসবে। আমি কি অফিস রেখে সারাক্ষণ ওকে পাহারা দিব? কিন্তু ও যদি নিচে থাকে তাহলে এক এক সময় এক একজন ওর খেয়াল রাখতে পারবে। মেঘ নিজেও গল্প করার জন্য সবাইকে নিচে পাবে। সামান্য জিনিসটুকু মেঘ কেন বুঝতে পারে না বলো তো? সবাই আবিরের মুখের দিকে তাকিয়ে রাগি রাগি ভাবে কথাগুলো মনোযোগ দিয়ে শুনল। আবিরকে দেখে মনে হচ্ছে মনের এতগুলো কথা বলার পরেও রাগটা যেন কিছুটা পড়ে এসেছে। আবির ধপাস করে সোফায় বসে পড়ল। 2 হাতে নিজের মাথাটা চেপে ধরে বলল, আমি মেঘকে নিয়ে আর এত টেনশন নিতে পারছি না আম্মু। টেনশনে আমার মাথা ছিঁড়ে যাচ্ছে। যেখানে আমি ওকে সুস্থ রাখতে এত টেনশন করছি, সেখানেও বারবারই একঘেয়েমি করছে। এবার মেঘ উঠে এসে আবিরের পাশে বসল। মেঘ হেঁটে এসে আবিরের পাশে বসায় আবিরের রাগটা যেন আরো তরতর করে বাড়ছে। তখনই আবির তার নিজের হাতের উপর একটা শীতল স্পর্শ পেল। আবিরের ভাবনাই ঠিক। মেঘ পাশে এসে বসে তার হাতটাকে মেঘের হাতের মুঠোবন্দি করেছে। টলমল চোখ নিয়ে আবিরের পানে তাকিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, প্লিজ আপনি রাগ করবেন না। আপনার মতো এত কিছু ভাবনা চিন্তা আমার মাথায় আসে না। আমরা আজ থেকে দুজনেই নিস্তালাই থাকব। মেঘের শান্ত কণ্ঠে শুনে আবিরের মস্তিষ্ক যেন সতেজতা ফিরে পেল। তৎক্ষণাৎ বোধ করল একে রাগের কণ্ঠে একটু বেশিই বলে ফেলেছে। এতটা না বললেও হয়তোবা পারতাম। সঙ্গে সঙ্গে মেঘের দিকে তাকালো। মেঘের হাত দুটো নিজের হাতে চেপে ধরে বলল, স্পেরো প্লিজ কষ্ট পাস না। আমি এত কিছু বলতে চাইনি, রাগের মাথায় বলে ফেলেছি। মেঘ আবিরের প্রাণে তাকিয়ে 2 চোখে এতক্ষণে জমে থাকা টলমল করা জলগুলো মুহূর্তেই ছেড়ে দিল, যা গাল বেয়ে ঝরে পড়ছে আবিরের উরুতে। আবির অশান্তভাবে মেঘের 2 চোখের জল মুছতে মুছতে বলল, প্লিজ আর কান্না করিস না, কাঁদলে তোর মাথা ব্যথা হবে। আবিরের অসহায় মুখের দিকে দেখে মেঘ কান্নার মাঝে হঠাৎ ফিক করে হেসে দিল। বলল, আবির ভাই, আই এম সরি। আমি কোনো কিছু না ভেবে জেদ করেছিলাম উপরে থাকার জন্য, কিন্তু আমার জন্য আপনার সিদ্ধান্তটাই বেস্ট। আবির এবার মেঘের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এই আমি কি তোর এখনো ভাই হই? মেঘ, তোকে নিয়ে আমি আর পারি না। তুই কি আমাকে তোর বাচ্চার মামা বানানোর প্ল্যান করছিস? আবিরের কথা শুনে মেঘ কিছুটা ভরকে গেল। তারপর আবারও ফিক করে হেসে দিল। মেঘের মুখের হাসি দেখে দীর্ঘ কয়েক ঘন্টা পর আবিরও একটু হাসল। ওদের হাসি দেখে এতক্ষণ যারা ওদের ঝগড়া মনোমালিন্য দেখছিল তারাও হাসল। বিকেল 5:30। মেঘের রুম থেকে শোনা যাচ্ছে ড্রয়িং রুমে সকলের কথাবার্তার আওয়াজ। মেঘের মন চাওয়া সত্ত্বেও সেখানে আর যেতে পারছে না। তানভীরও মনে হয় এইমাত্র বাড়িতে ফিরল। মেঘ রুমে বসে ভাইয়ের শব্দ পেল, কিন্তু বাহিরে বের হওয়ার কোনো ব্যবস্থা নেই। আবির যে আর সারাদিন এক দক্ষ পাহারাদারের মতো পাহারা দিয়ে যাচ্ছে মেঘকে। যে এখন মেঘ বিরক্তি নিয়ে বিছানায় শুয়ে আছে, আর আবির পাশে বসে ল্যাপটপে কাজ করছে। মূলত নার্সিংহোম থেকে বাড়ি ফেরার পর মেঘ আর রুম থেকে বের হয়নি বললে ভুল হবে। আবির বের হতে দেয়নি। দুপুরের খাবারটা রুমে এনে আবির নিজের হাতে খাইয়ে দিয়েছে। খাবার পর থেকে মেঘ একাধারে বিছানায় শুয়ে আছে, কখনো এপাশ আবার কখনো ওপাশ। এইভাবেই কাটছে সেকেন্ড, মিনিট, ঘন্টা।
আবির এবার খানিকটা বিরক্তি চোখে তাকালো। আবির বলল, কি হয়েছে, এমন করছো কেন? মেঘের নির্লিপ্ত জবাব, এমনি। আবির আবারও তার কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু মনোযোগ দিতে সে কিছুতেই পারছে না। মেঘ সারাক্ষণ অস্বস্তি ভঙ্গিতে নড়াচড়া করছে। আবির খানিকটা ভুরু কুঁচকে তাকালো, তারপর বিছানার সাইড টেবিলে ল্যাপটপটা রেখে মেঘকে পাজা কোলে তুলে নিল। মেঘ চোখ গোল গোল করে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই দেখলো আবির ওকে ড্রয়িং রুমের দিকে নিয়ে যাচ্ছে। সোফাতে বসিয়ে আবির গম গম কণ্ঠে বলল, যদি সোফা থেকে নেমে এক পাও হাঁটিস, আমি তোর পা ভেঙে বিছানায় বসিয়ে রাখবো। মেঘ ঠোঁট ফুলিয়ে আবিরের মুখের দিকে ফিরে তাকালো। আবির এবার শক্ত কণ্ঠে বলল, এভাবে তাকিয়ে লাভ নাই, যা বলেছি তাই করব, আমার কথা নড়চড় হবে না। কি হয়েছে আমার বনুর? তানভীরের কণ্ঠ পেয়ে মেঘ আর আবির দুজনে সিঁড়ির দিকে তাকালো। দেখলো তানভীর সিঁড়ি দিয়ে নামছে। আবার বলল, ভাইয়া, তুমি আমার বনুকে কি এমন বলেছো? ও এমন মুখটাকে ফুলিয়ে গোল আলুর মতো করে রেখেছে কেন? আবির একটা দীর্ঘশ্বাস ফেলল, বলল, পুরান পাগলে ভাত পায় না, আবার নতুন পাগলের আমদানি। তানভীর এবার কিছুটা তাড়াহুড়ো পায়ে আবিরের সামনে এসে দাঁড়ালো। ভাইয়া, কি হয়েছে? তুমি কি বনুর ওপরে রাগ করেছো? আবির ঠোঁট গোল করে একটা ভারী নিঃশ্বাস ফেলল, তারপর বলল, তোর বোন আমার কোনো কথাই শোনে না তানভীর, তোর বোনকে তুই নিয়ে যা। যেই বউ কথা শোনে না তার শ্বশুরবাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই, তার জন্য বাপের বাড়িই বেস্ট। আবিরের এমন হেয়ালিপূর্ণ কথা শুনে উপস্থিত সকলে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সবচেয়ে বেশি হতবাক হয়েছে বর্ণা, কারণ বিয়ের এই কয়েক মাসে আবিরকে কখনো দেখেনি এমন দুষ্টুমি সুরে কথা বলতে। সারাক্ষণ দেখেছে আবির বাড়িতে গম্ভীর মুখ নিয়ে চলাফেরা করে, তবে এটাও শুনেছে তানভীরের সাথে আবিরের ব্যবহারটা সম্পূর্ণই অন্যরকম। তানভীর এবার মেঘের সামনে গেল, পাশে বসে মেঘের মাথায় হাত রেখে বলল, বনু, তুই কি এখনো ছোট বাচ্চা আছিস? তুই জানিস না ভাইয়া তোকে নিয়ে কতটা টেনশন করে, তবুও কেন ভাইয়ার কথা শুনিস না? মেঘ বলল, শুনি তো ভাইয়া, তুমি জানো সেই দুপুর থেকে বিছানায় শুয়ে আছি, এখন এই মাত্র এখানে এসে বসলাম। তানভীর বোনের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমি জানি বনু, দুপুরে বর্ণার কাছে তোর কথা জানতে চাওয়ায় বর্ণা সবই বলেছে। আমি এখন তোর রুমে যাচ্ছিলাম, তো এখন কেমন আছিস তুই? ভালো। আবির তানভীরের উদ্দেশ্যে বলল, তানভীর, তুই তোর বোনকে বলে দে আগামীকাল থেকে আমি যখন অফিসে থাকবো তখনও যেন আমার কথার কোনো নড়চড় না হয়। আবিরের ব্যাকুল হৃদয়ের অভিমানটা তানভীর, বর্ণা সহ সকলেই বুঝতে পারল, কিন্তু মেঘ কি বুঝতে পেরেছে? বুঝলেও বা কতটুকু বুঝেছে? আবিরের কথা শুনে তানভীর মুচকি হেসে মেঘের দিকে তাকালো। ঠান্ডা কণ্ঠে মেঘের মাথায় হাত বুলিয়ে বলল, আর কয়েকটা দিন বোনো, একটু কষ্ট করে নে, জানিসই তো সবুরের ফল সর্বদাই মিষ্টি হয়। আপনাদের সাথে কিছু কথা বলি, আমার ভিডিওতে এর আগে কখনোই এমন ডিমোটিভেটমূলক কোনো কথা দেখিনি, কোনো কমেন্ট দেখিনি। ইদানিং খেয়াল করছি অনেকেই আমাকে ডিমোটিভেট করছে, তোমার কণ্ঠ ভালো না, হ্যান ত্যান নানান রকম কথা। তাদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, তোমাদের যাদের কাছে আমার কণ্ঠ কিংবা আমার ভিডিও ভালো লাগে না, তারা দয়া করে আমার ভিডিওগুলো অ্যাভয়েড করে চলো, কারণ তোমার যাকে ভালো লাগে না তাকে দেখবা কেন? শুধু শুধু এমন ডিমোটিভেট করলে না ভিডিও ছাড়তে কোনো মনই চায় না। তাই বলছি, তোমাদের যাদের কাছে আমাকে বিরক্ত লাগে তারা দয়া করে আমার ভিডিও দেখো না। যাই হোক, অনেক কিছুই বললাম। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং কে কোথা থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানাবে, এবং সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।